এদিকে হঠাৎ করেই ঘুরে যাচ্ছে নির্বাচন। এবার সরাসরি জাতিসংঘের অধীনে নির্বাচন হবে বাংলাদেশের। সেই নির্বাচনে থাকছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। ভয়ানক বিপদের মুখে পড়তে যাচ্ছে বিএনপি এবং তারেক রহমান। এদিকে হঠাৎ করেই জুমার পর উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকার রাজপথ। আওয়ামী লীগকে নির্বাচনে আনার দাবিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী। জাতীয় সংসদ নির্বাচন মানে টাকার ছড়াছড়ি। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মানুষেরই খায়েশ থাকে জীবনে একবার হলেও নির্বাচন করার, আর সেই নির্বাচন করতে প্রয়োজন কারি কারি টাকার। আপনি যদি লাখপতি হন তাহলে হয়তো ছোটখাটো আয়োজন করে নির্বাচন করতেই পারবেন। আর এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টারা পদত্যাগ করাবো। অভ্যুত্থান কিভাবে হয়েছিল জানে উপদেষ্টারা? সচিবরা জানে কিভাবে অভ্যুত্থান হয়েছিল? যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে, সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য। সেই আহত জুলাই যোদ্ধা আমার কাছে এসে কান্না করে বলতেছে, ভাইয়া এই আমাকে গুলি করেছে, এই আবার আমাকে ভেরিফাই করার জন্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই সিলেটের সালমান শাহকে চিনেন। দর্শক শ্রোতা, যে কিনা আজ থেকে আরো দীর্ঘ 30 বছর আগে কিন্তু মৃত্যুবরণ করেছে। দর্শক শ্রোতা, অবশেষে এই সালমান শাহ হত্যাকারীকে কিন্তু গ্রেফতার করা হলো। আসল হত্যাকারী কে দর্শক শ্রোতা, সেটা যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। ছড়াছড়ি। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মানুষেরই খায়েশ থাকে জীবনে একবার হলেও নির্বাচন করার, আর সেই নির্বাচন করতে প্রয়োজন কারি কারি টাকার। আপনি যদি লাখপতি হন তাহলে হয়তো ছোটখাটো আয়োজন করে নির্বাচন করতেই পারবেন। আর যদি কোটিপতি হন তাহলে তো কথাই নেই, কারণ আপনি যে দলেরই প্রার্থী হন না কেন, কোটিপতি মানে আপনার দিকে বাড়তি নজর সবার। আমরাও একটু নজর দিতে চাই এবারে নির্বাচনে আসলে কতজন কোটিপতি রয়েছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া 1842 জন প্রার্থীর মধ্যে 501 জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। বুধবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর 27.19% কোটিপতি। 7 জন প্রার্থীর সম্পদের পরিমাণ 100 কোটি টাকার বেশি। এবারে নির্বাচনে সর্বোচ্চ কোটিপতি প্রার্থী বিএনপির। এই তালিকায় বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। যাচাই বাছাই মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। নির্বাচনী আইন অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের 10 ধরনের তথ্য হলফনামায় উল্লেখ করতে হয়। এগুলোর মধ্যে রয়েছে পেশা, আয়ের উৎস, শিক্ষাগত যোগ্যতা, মামলা সংক্রান্ত তথ্য এবং প্রার্থী ও তার উপর নির্ভরশীলদের সম্পদের বিবরণ। হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। এমনকি নির্বাচনে বিজয়ী হওয়ার পরও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে সংসদের মেয়াদ চলাকালীন সদস্যপদ বাতিল করা যেতে পারে। 2008 সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হয়। বৈধ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে দল হিসেবে বিএনপির কোটিপতি প্রার্থী 212 জন, জামায়াত ইসলামের 64 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 35, জাতীয় পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিসের 12 জন, গণ অধিকার পরিষদ, এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির 5 জন করে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের 4 জন প্রার্থী কোটিপতি। এছাড়া স্বতন্ত্র 58 জন এবং অন্যান্য রাজনৈতিক দলের 71 জন প্রার্থী কোটিপতি। হলফনামার তথ্য বলছে বিভাগ ভিত্তিক হিসেবে সর্বোচ্চ কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে 143 জন, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ যেখানে কোটিপতি প্রার্থী 114 জন, রংপুর বিভাগে 51 জন, রাজশাহীতে 47, খুলনায় 40, বরিশালে 39, সিলেটে 37 এবং ময়মনসিংহ বিভাগে 30 জন কোটিপতি প্রার্থী রয়েছেন। দেশের একমাত্র জেলা বান্দরবান ছাড়া দেশের সব জেলায় অন্তত একজন কোটিপতি প্রার্থী রয়েছেন। সর্বোচ্চ কোটিপতি প্রার্থী ঢাকা জেলায় 51 জন, এরপর চট্টগ্রামে 36 জন, কুমিল্লায় 21 জন কোটিপতি প্রার্থী রয়েছেন, নোয়াখালীতে 17, ময়মনসিংহে 16, নারায়ণগঞ্জে 15 ও সিলেটে 13 প্রার্থী আছেন এই তালিকায়। বরিশাল, টাঙ্গাইল ও নরসিংদী জেলায় কোটিপতি প্রার্থী 12 জন করে, ব্রাহ্মণবাড়িয়ায় 11 এবং বগুড়া ও গাজীপুরে 10 জন করে কোটিপতি প্রার্থী রয়েছেন, রংপুর ও সুনামগঞ্জে 9 জন করে, চাঁদপুর, গাইবান্ধা, দিনাজপুর, মাদারীপুর ও মৌলভীবাজারে 8 জন করে প্রার্থী কোটিপতি, বাগেরহাট, লালমনিরহাট, হবিগঞ্জ, রাজশাহী, ফেনী, নেত্রকোনা, নীলফামারী, খুলনা, গোপালগঞ্জ, নওগাঁ ও ঝালকাঠি জেলায় 7 জন করে কোটিপতি প্রার্থী রয়েছেন। এর বাইরে জামালপুর, কক্সবাজার, নাটোর, ফরিদপুর, ভোলা, মানিকগঞ্জ, যশোর, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে রয়েছেন 6 জন করে কোটিপতি প্রার্থী, শরীয়তপুর, পিরোজপুর, পাবনা, পটুয়াখালী, কুড়িগ্রাম ও কুষ্টিয়ায় 5 জন করে। এছাড়া কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, নড়াইল, বরগুনা ও মুন্সিগঞ্জে 4 জন করে এবং রাজবাড়ী, সাতক্ষীরা, পঞ্চগড় ও ঝিনাইদহে 3 জন করে প্রার্থী এমন সম্পদের মালিক। এর বাইরে মেহেরপুর, মাগুরা, জয়পুরহাটে রয়েছেন 2 জন করে, রাঙ্গামাটি, শেরপুর, খাগড়াছড়ি ও চুয়াডাঙ্গায়
একজন করে কোটিপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামা অনুযায়ী শীর্ষ 10 সম্পদশালী প্রার্থীর মধ্যে 6 জনই বিএনপির, বাকি 4 জনের 2 জন স্বতন্ত্র এবং জামায়াত ইসলামের 1 জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 জন। শীর্ষ 20 তালিকায় বিএনপির প্রার্থী 14 জন, স্বতন্ত্র 4 এবং জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের 1 জন করে প্রার্থী রয়েছেন। হলফনামায় উল্লেখ করা সম্পদের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তার সম্পদের পরিমাণ 365,28,836 টাকা। দ্বিতীয় অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ A.K. একরামুজ্জামান, তার সম্পদ 265,03,02,957 টাকার। তৃতীয় স্থানে থাকা কুমিল্লা 8 আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহেরের সম্পদ আছে 204,62,09,430 টাকার। এরপর রয়েছেন লক্ষ্মীপুর 1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি, তার সম্পদ দেখানো হয়েছে 126,47,55,736 টাকার। এবং চাঁদপুর 4 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ, তার সম্পদ দেখিয়েছেন 118,23,35,339 টাকা। সম্পদের ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও ঢাকা 7 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। আব্দুল আউয়াল মিন্টুর সম্পদ 116,90,89,159 টাকার। অন্যদিকে এনায়েতুল্লাহর সম্পদের পরিমাণ 108,77,70,999 টাকা। সম্পদের শীর্ষস্থানীয় 10 জনের শেষ 3 জন হলেন টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, ঢাকা 20 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ তমিজউদ্দিন ও ময়মনসিংহ 11 আসনের বিএনপির ফখরুদ্দিন আহমেদ। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে 98,85,99,638 টাকা, 89,85,19,112 টাকা এবং 84,75,01,291। এবারে নির্বাচনে এত সংখ্যক কোটিপতি প্রার্থী থাকায় তা বাড়তি কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন হলফনামায় প্রার্থীদের দেওয়া সম্পদের তথ্য যাচাই করা উচিত। এক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন তারা। সবশেষ একটি কথা দিয়ে শেষ করতে চাই, নির্বাচনের টাকা ও কালো টাকার ছড়াছড়ি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে অনেক প্রার্থী টাকা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করেন। এবারের নির্বাচনেও টাকার প্রভাব নিয়ে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে। তো এবারের নির্বাচনে তো 501 জন কোটিপতি প্রার্থী আছেন, দেখা যাক নির্বাচনে কারা দিন শেষে বিজয়ের হাসি হাসেন। বিবিসি বাংলার একটা রিপোর্ট, বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে, প্রশ্ন তাদের। এই আলোচনাটা আসছে শফিকুর রহমান যখন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তারপর তিনি সাংবাদিকদের কাছে বলেছেন যে দেশের স্থিতিশীলতার স্বার্থে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা জাতীয় সরকার করতে চায় এবং নির্বাচনের পর তারা আলোচনা করতে চায়। জামাত যদি জিততে পারে তাহলে তারা সেই জাতীয় সরকারের বিএনপিকে আমন্ত্রণ জানাবে, আর বিএনপি যদি সরকার গঠন করে, যদি তারা আমন্ত্রণ না পায় তাহলে তারা সহযোগিতা করবে। এটার বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো এই যে জামাত কিন্তু বেশ কিছু কথা গত 1 বছরে বলেছে। যেমন তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, সেটা কিন্তু হয়নি। তো না হওয়ার ব্যাপারে তাদের মানে অবস্থানটা কি সেটা ব্যাখ্যা তারা করেনি। গণভোট হইতেই হবে নভেম্বরের মধ্যে, সেটাও কিন্তু হয়নি। পিআর চালু করতে হবে সংসদের 2 কক্ষে, সেটাও কিন্তু সেই দাবিও আর স্থির থাকেনি বা সেই বক্তব্যগুলি এখন পাওয়া যাচ্ছে না। তারপরে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এরকম নানান রকম বক্তব্যে কোনোটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত ধোপে টেকেনি। এখন তারা যে বলছে যে তারা জাতীয় সরকার করতে চায়, এটা কি কৌশল নাকি একটা উদারতা, সবাইকে একটু আকৃষ্ট করা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই? যেটা বিএনপিকে বলেছে সেটা তো জামাতও করতে পারে। জামাত যদি সরকারি দল হয় আর বিএনপি যদি দায়িত্বশীল বিরোধী দল হয় তাহলে তো হয়ে গেল। কারণ সংসদে যদি সবাই মিলে বিএনপি জামাত মিলে সরকার করে তাহলে তো আবার একটা স্বৈরতন্ত্রের দিকে যাওয়া, সংসদ অকার্যকর হওয়া। কারণ নিজেরা কি করবে, যখনই কি সরকারের ভিতরে ঢুকে যায় সব দল, মানে বিএনপি জামাত তো যদি মিলে সরকারই করে তাহলে তো আর কোনো বিরোধী দল থাকে না। শেখ হাসিনার পতনের পর 5ই আগস্টের পর তখনও কিন্তু ওই জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রস্তাব এসেছিল, তখনও কিন্তু বিএনপি রাজি হয়নি। বিএনপি বলছে যে এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত, জনগণ কোন দলকে নির্বাচন করে তারা ঠিক করবে। মানে আমরা নিজেরা মিলে জাতীয় সরকার করবো, এখানে কি জনগণের কোনো সমর্থন আছে? জনগণের মতামত নেওয়ার জন্য আগে ভোটে যেতে হবে, অর্থাৎ ভোটটা চেয়েছে বিএনপি। এবং বিএনপি বলেছে যে যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার বা ঐক্যমত্য সরকার করব। এটা স্বাভাবিক। তো শেষের দিকে তো হাসিনা বিরোধী আন্দোলনে জামাত সাথে ছিল না, বিএনপি
গণতন্ত্র মঞ্চ অন্যান্য মিত্রদেরকে নিয়ে আন্দোলন করেছে, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ মিলে সমঝোতা, এবং নির্বাচনকালে কিন্তু কোনো জোটও করেনি। বরং জামাত যেটা করছে, তারা জোট করে এমন একটা আন্দোলনের কর্মসূচি তারা দিয়েছে এবং তারা রাস্তায় নেমেছে যেটা কার্যত বিএনপির বিরুদ্ধে চলে যায়। এবং এখন বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব অনেকটা। জামাত বারবার চেষ্টা করছে বা বলছে যে জামাত বিএনপির অতীত ভালো না, কিন্তু সেই অতীতের সাথে কিন্তু তারা জড়ায় আছে। যেমন সর্বশেষ যে জামাত বিএনপির জোট সরকার বলা হয়, সেই জোট সরকার তাদের 2 জন মন্ত্রী ছিল। তো ফলে কিন্তু এখন কিন্তু তারা সে দায় নিচ্ছে না, বলছে যে দুর্নীতিতে তারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এটা ইসলামী আন্দোলনও বলছে। তো আসলে এবং জামাতের যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে বিএনপির মিলবে না। এই কারণে মিলবে না, জামাত মুখে গণতন্ত্রের কথা বললেও সে একটা ইসলামী ধারা রাজনৈতিক দল, ধর্মীয় রাজনৈতিক দল। ধর্মীয় রাজনৈতিক দল, সে ধর্মীয় অনুশাসন নিয়ে বিশ্বাস করে। তার নেতা কর্মী সবাইকে সেইভাবেই সে বিল্ড আপ করে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামিক রাষ্ট্র কায়েম করবো বা শরিয়া আইন চালু করবো। বিএনপি তো আর সেটা বলে না। বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।